ট্রাম্পের হুমকির পর ইরান ও খার্ক দ্বীপে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর ব্যাপক হামলা, রেললাইন ও গুরুত্বপূর্ণ ৮ সেতু ধ্বংসের দাবি, হরমুজ খুলে দিতে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো। অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? সকাল 8টা থেকে সিরিয়া দিলাম সেই মাজারের আরো পিছনে। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলের দাম বাড়ছে না, জানালেন উপদেষ্টা। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। হাম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ, স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতিতে হতাশ মন্ত্রী। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেচ থাকে দুর্নীতি করার জন্য। এটা তো স্বাস্থ্য দিবসে আলোচনা হওয়া উচিত, এগুলি কেউ বলবেন না আপনারা? হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনকে কারাগারে প্রেরণ, রিমান্ড শুনানি শেষে আওয়ামীপন্থী আইনজীবীদের স্লোগান, হট্টগোল। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি করেছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে, দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চলছে। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে জড়ো হয়েছে শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপেও ছোড়া হয় মিসাইল। এই অবস্থায় হামলা জোরদার করেছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অব্যাহত রেখেছে হামলা, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মাঝে। এরই মাঝে বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আজ রেভলিউশনারি গার্ডদের ব্যবহার করা রেললাইন এবং সেতুতে হামলা চালিয়েছি আমরা। এসব সেতু ব্যবহার করে অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে তারা। যেসব অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ইরানের সাধারণ মানুষের উপর হামলার জন্য নয়। এসবের লক্ষ্য দেশটির সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল করে গুড়িয়ে দেয়া। ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর মঙ্গলবারই হতে পারে সে রাত, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তেহরানের প্রতি দেয়া আলটিমেটামের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয় মঙ্গলবার মধ্যরাতের আগেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন। চাইলে মাত্র 4 ঘন্টায় রাত 12টার মধ্যেই ধ্বংস করে দিতে পারেন সবগুলো। ইরান শর্ত মানলে দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তাদের হাতে একদিন সময় আছে, পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। অর্থাৎ চাইলে আমরা 4 ঘন্টার মধ্যেই এটা করতে পারি। আশা করছি তা করতে হবে না। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সপক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করে বাহরাইন, যার পক্ষে বিপক্ষে মঙ্গলবার ভোটাভুটি হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 11টি দেশ, বিপক্ষে ভোট আসে 2টি। এছাড়া ভোটদানে বিরত ছিল পাকিস্তান ও কলম্বিয়া। নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্যের প্রত্যাখ্যানে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় প্রস্তাবটি। এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ।
কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনো অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে শিগগিরই অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা। এদিকে বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্প থেকে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নষ্ট নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে অপেক্ষা। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই টাকার সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বিকেলে জেলা শহরের গোকর্ণঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও র্যাব 9। এ সময় খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির দায়ে 3টি দোকান থেকে প্রায় 10,000 লিটার ডিজেল ও 100 লিটার অক্টেন জব্দ করা হয়। পরে অবৈধভাবে মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে 3 দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অক্টেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হলে এ তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যেই আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অক্টেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনক্যাফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 149 জনের। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান, মিজেলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনক্যাফেলাইটিস এর মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতায় গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজেলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলি। টিকা কিনতে দেশে প্রতি বছর ব্যাপক দুর্নীতি হয়। দুর্নীতি করতেই স্বাস্থ্য খাতের কেনাকাটায় ইচ্ছাকৃত মারপ্যাচ রাখে একটি চক্র। সকালে রাজধানীর শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যের উন্নয়নে বড় বাধা এর অনিয়ম উল্লেখ করে সর্দার সাখাওয়াত হোসেন জানান, অনেক কোম্পানির ওষুধে সক্রিয় উপাদানের ব্যাপক ঘাটতি আছে। নৈতিকতার উন্নতি না হলে এই খাতের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসন সবার নৈতিকতার চর্চা ছাড়া এই খাত বদলাবে না বলে মন্তব্য করেন তিনি।
আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেচ থাকে দুর্নীতি করার জন্য। তো এটাও তো স্বাস্থ্য দিবসে আলোচনা হওয়া উচিত। এগুলি কেউ বলবেন না আপনারা? এভাবে দৌড়াদৌড়ি করে লাভ হবে না। উই শুড ক্লোজ দ্য করাপশন হোল ইন দ্য ডিপার্টমেন্টাল বাই অ্যান্ড সেল, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে। এ সময় তিনি বর্তমান নির্বাচিত সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। হাম মোকাবেলায় সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার তাগাদা দেন রিজভী। বলেন, বিশ্বজুড়ে টিকা বিরোধী অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলা করতে হবে। প্রথমেই করতে চান বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল। বোর্ডের দায়িত্ব পেয়েই বললেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থাকলেও বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম। প্রথম বোর্ড সভা শেষে জানান, বিসিবির মুখপাত্র হিসেবে কাজ করবেন তানজিল চৌধুরী। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ নতুন কমিটিকে নিয়ে বৈঠক করেন তামিম ইকবাল। যোগদান রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু সহ কয়েকজন। তবে ফাহিম সিনহা, আথার আলীরা যুক্ত হন অনলাইনে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। সাবেক স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই সাথে দেয়া হয় জয় বাংলা স্লোগান। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিলগুলোর ওপর কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠ ভোটে সরাসরি সেগুলো পাশ হয়। বিল পাশের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। পাশ হওয়া বিলগুলোর ক্ষেত্রেও বিশেষ কমিটি বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাশের সুপারিশ করেছিল। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো। ট্রাইব্যুনালের সাথে একীভূত করে আইন পাশ হলো সংসদে। বিলটি পাশের পর আইনমন্ত্রী বলেন, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের বিলটি পড়ে দেখা উচিত। সংসদের শুরুতেই আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের ওপর। এরপরেই আইন প্রণয়ন কার্যাবলী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন। এ সময় কার্যবিধিতে না থাকলেও বিলটি নিয়ে কথা বলা দরকার বলে জানান আইনমন্ত্রী। পরে সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। এ সময় পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা আইন পাশের সময় গুম নিয়ে কথা বলাকে অনাহুত বলেন। পরে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। আমার কাছে এটা অনাহুত
এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে বৈঠক করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই বৈঠক করে তারা। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপি জাতিকে হতবাক ও হতাশ করে গণভোটকে উপেক্ষা করেছে। কর্মসূচির ঘোষণায় মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে বিএনপি সরকার সবকিছু করে যাচ্ছে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। শুভেচ্ছা সফরে ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 3:10 দিল্লিগামী এক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে শুভেচ্ছা সফর নিয়ে এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র মাহবুবুল আলম। এ সময় তিনি গণমাধ্যমে বলেন, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করার কথা রয়েছে খলিলুর রহমানের। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান পরিচালনা করে সার্টিফিকেট জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বিকেলে উপজেলার আলিপুর শৈলজুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাসিত রিয়ানকে আটক করা হয়। র্যাব জানায়, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ এবং তাদের জন্য জাল সনদের পিডিএফ কপি তৈরি করে বিক্রি করতেন রিয়ান। এছাড়া মূল সনদ রাজশাহী থেকে প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। দীর্ঘদিন ধরে চক্রটি ভুয়া শিক্ষাগত সনদ তৈরির সাথে জড়িত। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে চলছে তোলপাড়। ভোটের উত্তেজনার মাঝেই নন্দীগ্রাম থেকে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। বাদ পড়া ভোটারদের 95% মুসলিম। শুধু নন্দীগ্রামই নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক এলাকায় গণহারে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউট প্রকাশ করেছে এই তথ্য। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, যেখানে কয়েক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রায় 91 লাখ বাসিন্দার নাম। সবশেষ ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুসলিমদের। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপি। সম্পূর্ণ চক্রান্ত। আমি তো ভাবছি আমাদের কাগজে কোনো ভুল কিছু নেই, ভুল একটা সাথে মুসলিমের ভুল নাম বাদ দিয়েছে।
ভুল একটাই কাগজপত্রের সমস্যা, মুসলিম বলে নাম্বার দিয়েছে, ওরা সম্পূর্ণ অবৈধ চক্রান্ত। 118 নম্বর বুথে 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। পাশে আরেকটা বুথে 42 জন বাদ গিয়েছে, তাতে 40 জন মুসলিম, 2 জন হিন্দু। তাহলে এগুলো তো দেখে তো বেশি অংশ মুসলিমরা বাদ দেওয়া হয়েছে। আমাদের সব কাগজপত্র আছে, তারপরেও ডিলেট হয়ে গেছে। কি করে ডিলেট হয়ে গেছে আমাদের তো একটা প্রমাণ দেবে যে এই কারণে ডিলেট হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।